একাত্তরের যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ, কিন্তু স্বাধীনতার অবহিত পর থেকেই দেখি যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবার ষড়যন্ত্র করা হয়েছে। প্রথমে ধাক্কা খেলাম ডাকসু নির্বাচনে, সেখানে ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল ক্ষমতাসীন দলের নেতাদের কর্মীদের দ্বারা। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না। তারপরে ৭৩ জাতীয় সংসদে আমরা ক্যান্ডিডেট হাইজ্যাক হতে দেখলাম, ক্যান্ডিডেট হাইজ্যাক হয়ে গেল, মারপিট হয়ে গেল, ব্যালট বাক্স বদল হলো, অদ্ভুত সব কাণ্ড। পাকিস্তানিদের যতই গালি দিই, প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল। ৫৪ নির্বাচনে ক্ষমতাসীন দল মুসলিম লীগ একেবারে সমূলে উৎপাটিত হয়ে গেল। তারপরে এই সাধারণ নির্বাচন ৭০ সালে ক্ষমতাসীন দলের চিহ্ন মাত্র ছিল না, কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্য হিসাবে ইলেকশনে ডিউটি করেছি ৭০ সালে। কেউ আমাদেরকে বলে নাই অমুক দলকে জিতাতে হবে। নির্বাচনগুলো সুষ্ঠু ছিল, সাধারণ মানুষের কিছু কিছু অধিকার তখনও ছিল। কিন্তু যেই ৯ মাস যুদ্ধের পর এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে দেশটি পেলাম, সেখানে আমরা আবার প্রজাই হয়ে গেলাম। একটি রাজনৈতিক দল, শাসক শ্রেণী, তারা দেশের প্রভু হয়ে গেল। এবং তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করলো, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে ৭৫ সালে একটি একদলীয় রাষ্ট্র গঠন করা হলো, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে। এই হলো তাদের পারফরমেন্স। এই ইতিহাস এই জন্য বললাম যে আজকে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, আমরা বিপ্লবী বলতে চাই, শুনতে ভালো লাগে। যদিও বিপ্লবে উৎপাদন সম্পর্কের পরিবর্তন হওয়া উচিত, প্রজা রাজা হবে, রাজা প্রজা হবে, এই ধরনের সিস্টেম হলে, এই ধরনের পরিবর্তন যখন হয় উৎপাদন সম্পর্কে, সেটাকেই বিপ্লব বলে। কিন্তু যাই হোক, তবুও একটা জনগণের অভ্যুত্থান সেখানে হয়েছে। সেখানে অভ্যুত্থানের মূল চরিত্র কী ছিল? ১৯৭১ কেন এই অভ্যুত্থানে আমাদেরকে যেতে হলো? যদি ৭১-এর পরে এই যে শাসক গোষ্ঠী যদি জনগণের উপরে ন্যায় বিচার করত জনগণের সাথে, তাহলে তো এটির কোনো প্রয়োজন ছিল না। যদি গণতন্ত্রকে নির্বাসনে না পাঠানো হতো, তাহলে তো সাধারণ মানুষের রাজপথে নামার প্রয়োজন ছিল না। এই যে ১৬টি বছর, গত ১৬টি বছর আমি অত্যন্ত হতাশ ছিলাম। কারণ ৭১-এ যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি, যেসব ছাত্রকে আমার অধীনে, আমি যশোর কুষ্টিয়া এলাকার থেকে ৬০০ ছাত্র রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্য। ব্যাটালিয়ান মানে ৭০০ সৈনিক। এই ব্যাটালিয়ানে আমি কমান্ডার ছিলাম, কারণ আমি একমাত্র অফিসার ছিলাম, আর কেউ ছিল না। এই ৬০০ জনকে যে রিক্রুট করেছিলাম, এরা সাধারণ ছাত্র, জীবনে একটা রাইফেল টাচ করে দেখেনি। তাদেরকে ১.৫ মাসের ট্রেনিং দেওয়ার পরে দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা পরিণত হলো, অত্যন্ত দুঃসাহসী সৈনিকে রূপান্তরিত হলো। পাক বাহিনীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ল, মাইনফিল্ড অতিক্রম করে, শত্রুর মুহুর্মুহু কামানের গোলা অতিক্রম করে, শত্রুর ট্রেঞ্চে গিয়ে হাতাহাতি যুদ্ধ করেছে এই সাধারণ ছাত্ররা, গ্রামে গঞ্জের খালি পায়ে গেঞ্জি লুঙ্গি পরা এই তরুণেরা। কিন্তু এদের মধ্যে ১০০ জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই দুঃশাসনের ফলে ছাত্র সমাজের মৌলিক পরিবর্তন দেখতে পেলাম। এরা লুটপাটকারী কিংবা ভালো ভালো কথা বলায় কথামালার রাজনীতিতে প্রবিষ্ট হলো। তো অনেক দিন ধরেই, ১৬ বছর ধরে মনে একটা ধারণা ছিল যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, বোধহয় আর গণতন্ত্রটা দেখা হবে না জীবদ্দশায়। তারপরে হঠাৎ করে আমরা চেষ্টা করেছি। তারপরে এই যে অগাস্ট বিপ্লব, জুলাই আগস্টের বিপ্লব, এটি থেকে অনেকে কেবলমাত্র ছাত্র সমাজের বিপ্লব বলে অভিহিত করতে চান। আমার দল বিএনপি ১৭টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, ৬০ লক্ষ মামলা, এবং বহু মানুষ গুম খুম হয়েছে বিএনপির সদস্য। এবং সর্বশেষ এই ১.৫ মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে ৪২২ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। আমরা যেহেতু আমাদের ব্যানার ছিল না, আমাদের ছাত্রদল, যুবদল, মূল দল ব্যানার ছাড়া এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। অনেক অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী শিবিরে ছিল, তারাও তাদের কর্মী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কে বোধহয় এই দেশ স্বাধীন করে দিয়েছে। আরেকটা জিনিসে কষ্ট লাগে, এত রক্তপাতের পর, এত
ত্যাগ তিতিক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করেনি, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো 11 সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক, সুন্দর তাদের সুযোগ দেওয়া হোক। হাসানুল সাহেব যেটা বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে, অন্যান্য বক্তারাও বলেছেন, যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করে 32 জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে 5ই আগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। আরেকটি কথা হলো, আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে, তারা আমাদেরকে জুজুর ভয় দেখাতো, আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করলে ভারতীয় বাহিনী এসে পড়বে। এখন বাংলাদেশের তরুণ যুবক ছাত্রদের পিতামাতারা যে সাহস দেখিয়েছেন, এই দেশে কি আর কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম কম, 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা একটা দরিদ্র জাতি ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হলো বাংলাদেশ। তার কারণ আমাদের মানব সম্পদ আছে, এমনই মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে। 71 সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে, তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু এবার যে ছাত্র যুবকেরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র, কিন্তু কি সাফল্যের সাথে, কি অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী, হেলিকপ্টার বাহিনী আর এই আধুনিক মারণাস্ত্রধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে। যে জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃসংকোচিত তারা থাকতে পারে, তাদের ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীতে এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে, কোনোদিন এটি সম্ভবই নয়। এটা দেখে এই পরিণত বয়সে আশ্বস্ত হয়েছে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে কোনোদিন পারবে না। সেটি এইবারে আমাদের জুলাই আগস্টের ছাত্র সমাজ, তাদের পিতামাতারা, এটাই তো বিপ্লব, যেখানে ছাত্রের সাথে তার পিতামাতা দাঁড়িয়ে আছে, একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে, এটাই তো বিপ্লব। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তারা যেন আগের সরকারগুলোর মতো বিহেভ না করেন। কারণ কথা শুনে মনে হয় যে তারা 10 বছর থাকতে এসেছেন, তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে, যেগুলো হাসানুজ্জামান সাহেব পড়েছেন, সব সংস্কার শেষ করে যদি 10, 15, 20 বছর লাগে তারপরে যাবেন। তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই, এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে, তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে যেসব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এত কিছু তো সাধারণ মানুষ বুঝে না। সুতরাং এইসব সংস্কার আমাদের করে দিতে হবে। আরে ভাই, বাংলাদেশের মানুষ সব বুঝে, কিপ দেম এ চান্স, তার সুযোগ দেন তাদেরকে। রাজনীতিবিদরা এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ, কোনো সন্দেহ নাই, কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে, তারা ছাত্রীর মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে, খাঁটি মানুষরা সামনে উঠে আসবে। গিভ দেম দ্যাট চান্স, গিভ দেম দ্যাট অপরচুনিটি। এই সুযোগই যদি তাদেরকে না দেন তাহলে কিভাবে? এই যে 3-4টে নির্বাচন
হজরত শেখ হাসিনা করে গেল, এটা কি নির্বাচন? এগুলাতে কি পেয়েছি আমরা? এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বে কোনো সরকার করে নাই তার নিজ জনগণের সাথে। কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে। 5ই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে? 487 জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে। এটা তো সবই দুর্বৃত্ত, খুনি, মানুষ খুন করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এই সেনাবাহিনী একটা ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে। আমি নিজে লজ্জিত, আমি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন। 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 25 জন কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল, আমিও তাদের মধ্যে ক্ষুদ্র একজন। তো এই সেনাবাহিনীকে নিয়ে স্বপ্ন দেখি, এটা হবে জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল। তারা ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্য। তারা কেবলমাত্র ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়ী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না, তাদের প্রধান কাজ হবে দেশ রক্ষা। কমিশন কতগুলো করেছে, সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার। কি ট্রেনিং দেওয়া হয়েছে গত 16 বছরে এই সেনাবাহিনীকে? সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর ডক্ট্রিনে থাকে যে একটা শত্রু দেশ, তার অবস্থান এরকম, এর বিরুদ্ধে তার এই শক্তি, আমাদের এই শক্তি, আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব। কিন্তু বাংলাদেশ আর্মির ট্রেনিং ডক্ট্রিনে তো শত্রু বাহিনী ছিল না, কল্পিত শত্রু বাহিনী ছিল, তাদের কোনো বর্ডার ছিল না। এবং এই সেনাবাহিনী যাতে দেশ রক্ষা করতে না পারে সেজন্য 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। আমরা বিএনপি থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে জানিয়েছি যে আমাদের এই যে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড হলো 25শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগের ক্ষমতা আরোহণের সাথে সাথে এটার পুনঃতদন্ত, পুনর্বিচার হতে হবে। আমরা অনেকগুলো 31 দফায়, বিএনপির 31 দফায় অনেকগুলো সংস্কার কর্মকাণ্ডের রূপরেখা আমরা দিয়েছি অনেক বছর আগে। 13 বছর আগে রাষ্ট্র গঠনের যে দৃষ্টান্ত, যে রূপরেখা আমরা দিয়েছি, সেটি জনাব হাসানুজ্জামান বই আকারে পাবলিশ করে সাবমিট করেছেন আমাদের নেত্রীর কাছে 13 বছর আগে। আর এখন এই সাবালক নাবালকরা বলে যে আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরনো দল, 3 বার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমাদের আর চিন্তা শক্তি নাই, আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেই। এত তুচ্ছ করার প্রয়োজন নাই। এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছেন। সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই। তবে রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে। এই দেশের কেন সরকারগুলো একের পর এক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়? একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় গড়ে বসেছে। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না। এই ব্যাপারে ওনারা মূল্যবান সাজেশন দিয়েছেন। আমারও একটা সাজেশন হলো, এই যে প্রতিবেশী রাষ্ট্রে ভারতে একটা নিয়ম আছে, আইন আছে, সেখানে যদি দুর্নীতি করে, দুর্নীতির বিরুদ্ধে তাদের খুব কঠোর ব্যবস্থা আছে। আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন থাকা, যে সরকার ক্ষমতাসীন, তাদের বিরুদ্ধেও দুর্নীতি দমনের কার্যক্রম চলতে পারে। এমনকি সিটিং চিফ মিনিস্টারকে জেলে নিক্ষেপ করা হতে পারে। তার একটা উদাহরণ বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদব, আর সাম্প্রতিক উদাহরণ হলো অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি যায়, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। পরবর্তীকালেও কেজরিওয়াল তার অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে বের হয়ে এসেছেন, কিন্তু তিনি সেই পদটি ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে এই সিস্টেম থাকতে হবে। প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই হোক, যদি দুর্নীতি করে ক্ষমতাসীন অবস্থায়, দুর্নীতি দমন কমিশন এত পাওয়ারফুল থাকতে হবে যে তারা তদন্ত করে যদি দোষী পায় তাদেরকে তাদের এই 5 বছর যাওয়ার আগে যাতে জেলে ঢুকাতে পারে। এই ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সন্নিবেশিত করতে হবে। আরও অনেক ব্যবস্থা আছে, হিসাব কিন্তু নাই। শেখ হাসিনা বলেছিল প্রত্যেক বছর সম্পদের হিসাব দিবে।
এমন হিসাবই দিয়েছে যে তার পিওনো 400 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে ভেগে গিয়েছে। মন্ত্রী, সাবেক মন্ত্রী একজনের তো 360টা বাড়ি। কিভাবে এত লুণ্ঠন তারা করলো? আমরা কোথায় ছিলাম? এই দেশে 17 কোটি মানুষ কি করেছে? 360টা শুধু লন্ডনে, তারপর দুবাই, আমেরিকা, সব জায়গায় আছে। ইয়েতে আল জাজিরাতে দেখলাম খুব প্রাউডলি বলে পেন্ট হাউস আছে, এটা আছে, ওইটা আছে। এদের যে কি বলবো, এই যে দুঃশাসন, লুটপাট, এগুলো যে বলেছে, আবার কত কথা বলেছে যে আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা নাকি পালায় না। কোথায় গেল এখন তাদের সেই বাগার অম্বর? যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় যে তারা যাওয়ার আগে এই দেশটাকে ধ্বংস করে গিয়েছে। জনাব হাসানুজ্জামান সিটিজেন চার্টারের কথা বলেছেন, আরও কিছু কিছু মৌলিক সংস্কারের কথা বলেছেন, যার ফলে এই রাষ্ট্রে আগামী দিনে জনগণের বসবাসযোগ্য হবে। এবং এই যে বিশেষ করে প্রশাসন যে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে, যারা জনগণের চাকর, কিন্তু তাদের কার্যক্রম সব কিছুই হলো মালিকের মতো। রাজনৈতিক দলও যারা নির্বাচিত হয়ে আসে কিংবা অনির্বাচিত হোক ক্ষমতায় আসে, আমাদেরও সকলের মন মানসিকতার পরিবর্তন দরকার। আমরা যে জনগণের খেদমত করতে এসেছি, এই কথাটি 365 দিনই মনে রাখতে হবে। ঘুম থেকে উঠে মনে রাখতে হবে, ঘুমাতে যাওয়ার আগে মনে রাখতে হবে, তিনি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, যাই হোক, তিনি জনগণের যে সেবক, এটা তার উপলব্ধি থাকতে হবে। যাই হোক, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফা দিয়েছি, এর মধ্যে থেকে 6টি দফা বর্তমান সরকার গ্রহণ করেছে, 6টি কমিশন করেছে। এই কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার আনতে পারবেন বলে আমরা আশা করি, তবে দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসলে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তবে এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। এবং এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ ভালো লোককে বেছে নেবে। হ্যাভ ফেইথ ইন ইউর পিপল। জনগণের উপরে একটু আশা রাখেন। অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে এই দেশে, যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই সুষ্ঠু নির্বাচন হয়েছে, আর যতগুলো ক্ষমতাসীন সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই রিগড ইলেকশন হয়েছে। তো জনগণের, বাংলাদেশের জনগণ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটা স্বাধীন দেশ অর্জন করেছে। অনেকেই বলে যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। ভারতবর্ষ সম্পর্কে আমাদের আব্দুল্লাহ শিকদার বলেছেন, অমিত শাহ কি বলেছেন, বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে, খালি চিকিৎসার জন্য যায়, সেটাও এই দেশে ভালো ব্যবস্থা হলে আর যাবে না। কিন্তু উল্টা ঝুলানো কি দরকার? অমিত শাহ হলেন সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, তাদের তো জেলে থাকা উচিত ছিল। যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন। আমাদের কথা হলো, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যমায়ের দেশ হোক, যেই দেশেই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে, পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে। সুতরাং আপনারা সুখে থাকেন, আমাদেরও সুখ দুঃখে মিলে আমাদের জীবন, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ আমরাই করব, এই সুবিধাটা আমাদের দিয়েন। আমরা প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক চাই। আর আমাদের দেশে আমরা তো আগে জানতাম যে তাদের মধ্যে ধারণা বাংলাদেশের লোক বর্ডার খালি ক্রস করতে চায়। আসামের যে মুখ্যমন্ত্রী হিতেশ্বর হেমন্ত বিশ্ব
সে বলেছে যে একজন বাঙালিও বর্ডার ক্রস করে বাংলাদেশে কোনো নাগরিক তাদের দেশে যায়নি। তো একইভাবে পশ্চিমবঙ্গেও আমাদের দেশের লোক যায় না, ত্রিপুরাতেও যায় না। বাংলাদেশের অমিত সম্ভাবনার দেশ। আমাদের বঙ্গোপসাগরে আমরা ইনশাল্লাহ তেল পাবো, গ্যাস পাবো। আমাদের দেশের কর্মঠ যুবকেরা রয়েছে। আর সবচেয়ে বড় সম্পদ হলো লড়াকু ছাত্র সমাজ আছে, যারা দুঃশাসনকে উৎপাটিত করতে পারে। কোথায় গেল এত বাগাড়ম্বর? এমনকি তাদের সামরিক বাহিনী দেশে ছিল, কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে? ক্ষমতায় থাকার জন্য দেশটাকে কত নিকৃষ্ট ব্যবস্থা করে গিয়েছে এই শেখ হাসিনার সরকার। তার প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্রধারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ক্ষমতায় থাকার জন্য। উপযুক্ত, তবে দুঃখের বিষয় এগুলোর কোনো শাস্তি হলো না। উপর দিকে একজন দুজন চলে গিয়েছে, বাকি সব তো বহাল তবিয়তে আছে। কেউ কেউ সুশীল সমাজের এলিটিস্ট বা অলিগার্ক হয়ে আমাদেরকে এখনো উপদেশ দিয়ে বেড়াচ্ছেন। আমরা আশা করব, প্রফেসর ইউনূসের উপরে আমাদের অনেক আস্থা। তিনি বিশ্ববরেণ্য ব্যক্তি, সারা পৃথিবীতে তার প্রবেশাধিকার রয়েছে। এ ধরনের একজন আমরা ব্যক্তি পেয়েছি। আশা করব তিনি তার যখন পদটা ছাড়বেন, এই সুনাম যেন তার অক্ষুণ্ণ থাকে। কিন্তু তার এই বিপ্লবী, তার এই উপদেষ্টা পরিষদকে বিপ্লবী চরিত্র ধারণ করতে হবে। দরকার হলে আরো ছাত্র নেন, পিনাকি ভট্টাচার্যকে নেয়, ডক্টর সলিমুল্লাহকে নেয়, আরো যারা কনক সরোয়ার, ইলিয়াস, বিপ্লবের জন্য যাদের পরিবার নিগৃহীত হয়েছে, যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন, সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করে। এইসব আর্মচেয়ার ক্রিটিকদের তো দরকার নাই। যারা হাসিনার সরকারকে সার্ভ করে এসেছে, তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে। সুতরাং এই বিপ্লব যেন ব্যর্থ না হয়। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা সবাই অনেকদিন পরে যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি, এই স্বাদ চিরকাল আমরা ভোগ করতে চাই। আজকের এই দিনে আমরা আশ্বস্ত করতে চাই যে আজকে এই সবার পর আমরা আরো সমৃদ্ধ হয়ে গেলাম। বাংলাদেশ নিশ্চয়ই কোনোদিন কারো প্রধানতা হবে না। এই রাষ্ট্র সংস্কার আমরা নিজেরাই করব, কারো কোনো সাহায্য ব্যতি রেখে। তো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে হবে বাংলাদেশের জন্য একটি সুন্দর সময়। আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দ্বার প্রান্তে। অতি অল্প সময়ের মধ্যেই আমরা রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে জনগণের বসবাসের উপযুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।